দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন ডাক্তার আছেন এই অনুষ্ঠানে। আমাদের এই আয়োজনে আমরা আলোচনা করে থাকি মানবদেহের বিভিন্ন রোগ, সমস্যা এবং এর প্রতিকার ও লক্ষণ নিয়ে। এবং আমাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হয়ে থাকেন এসব রোগের বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা এবং সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ। এবং আমাদের আজকের এই আয়োজনে আমরা স্বাগত জানাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর নূর মোহাম্মদ। স্যার, সংবাদ প্রকাশের স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ স্যার, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অটিজম নিয়ে যা জানা জরুরি। স্যার, আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে অটিজম বলতে আসলে আমরা কি বুঝবো? ধন্যবাদ দেওয়ান জামিলুর রহমান এবং সংবাদ প্রকাশ করতে যে নিয়মিত আয়োজন ডাক্তার আছেন, আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে তুলে ধরেছেন এবং যেটি আজকের আলোচ্য বিষয়। আমাদের অটিজম বিষয়ে যে আলোচনাটা সেটি আসলে বর্তমান সময়ে এটি অত্যন্ত আলোচিত এবং সবাই এই ব্যাপারে মোটামুটি কম বেশি জ্ঞান রাখে। এবং তারপরেও একজন অটিজম বিষয়ে আমার যতদূর লেখাপড়া বা আমার যতদূর জানা এই বিষয় সম্পর্কে আমি একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে দেখা যাবে যে যারা এই বিষয়ে আরো জানতে চায়, ভালো মতো জানতে চায়, সে বিষয়ে তারা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবে। আমি যদি প্রথমেই বলি যে অটিজম শব্দটি কিন্তু লিউ কেনার 1943 সালে এটা প্রথম আবিষ্কার করেন এবং এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ সহজে যদি বলা যায় আমাদের মস্তিষ্কের যে বিকাশ, স্বাভাবিক বিকাশ, সেই স্বাভাবিক বিকাশটা অটিজমে আক্রান্ত শিশু বা ব্যক্তিদের মধ্যে সেটি স্বাভাবিক বিকাশ হয় না। তখন তাদের মধ্যে এই সমস্ত লক্ষণগুলো পরিলক্ষিত হয়। এখন কি কি লক্ষণ পরিলক্ষিত হতে পারে? দেখা যায় তারা যে রেসিপ্রোকাল রিলেশনশিপ, এই যে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে স্যার অটিজম সম্পর্কে আপনি কিছু বলেন, তখন আমি না বলা শুরু করলাম। ঠিক অটিজমের বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চারা বা যারা তারা তো বড় হয়, তারা কিন্তু সেটা বলতে পারে না, অর্থাৎ সোশ্যাল কমিউনিকেশন তাদের মধ্যে বড় ধরনের ঘাটতি হয়। এবং অটিজম হলো একটি ওয়ার্ড, সেটাকে যদি ভেঙে আমরা বলতে পারি অট এবং ইজম, অর্থাৎ অট শব্দের অর্থ আত্ম আর ইজম শব্দের মগ্ন শিশু, মানে আত্মমগ্ন শিশু, নিজেকে খুবই আত্মমগ্ন অবস্থায় থাকে। আপনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, সে উত্তর দিবে না, সে যেটি নিয়ে খেলবে সেটি সে খেলতে থাকবে। ওই দেখা যাবে যে সে আর অন্য কারোর কথায় সে রেসপন্স করবে না। এবং দেখা যায় যে তার কাছ থেকে যদি ওই খেলনাটা আপনি নিয়ে নেন, তাহলে কিন্তু সে রেগে যাবে, চিল্লাচিল্লি করবে। এগুলো সবই কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে আসে। এবং দেখা যায় রেগে গিয়ে তার ওই হাত পা কামড়াকামড়ি করে, এটা সেটা একটা ক্ষতিকারক কিছু কার্যকলাপ সে কিন্তু করে। ফলশ্রুতিতে তাকে কিন্তু আসলে সেভাবে সেভাবে হ্যান্ডেল করতে হবে। যারা গার্জিয়ান আজকে শুনছেন, তাদের বাচ্চা যদি কারো থাকে বা আত্মীয় স্বজন থাকে, নিকট আত্মীয়ের কোনো সন্তান বা কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে তাদেরকে মনিটরিং করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সে বিষয়টা ভাবতে হবে। তাদেরকে ম্যানেজ করা, তাদেরকে লালন পালন করার ক্ষেত্রে যারা কেয়ার গিভার থাকবে, অবশ্যই সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কারণ বৈশিষ্ট্যগুলো আগে জানতে হবে। এই জন্য আমাদের আজকের যে টপিক, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে অটিজম নিয়ে যা জানা জরুরি। জরুরি মানে বৈশিষ্ট্যগুলো, লক্ষণগুলো জানতে হবে, তারপরে কি কারণে হয়, তারপরে কোন কোন তাদের কি কি সমস্যাগুলো থাকে, সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় বা মোটামুটি সমাধান করা যায় সে বিষয়ে জানতে হবে। এর চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। এবং এদের প্রগনোসিস বা ভবিষ্যৎবাণী, এই সমস্ত ছেলে মেয়েরা বড় হলে তারা কি করবে বা কিভাবে জীবনযাপন করবে সে সম্পর্কে একটা তথ্য আমাদের এই জাতিকে, অবশ্যই আমাদের পরিবারের, সমাজের এবং সরকারের পক্ষে আমাদের এটা জানা উচিত। আর তারা কিছু আচরণ করে, যেমন শরীর দোলানো, মাঝে মাঝে নিজের মস্তিষ্কে আঘাত করে, তারপরে রাগে চিৎকার করে, অনেক ঘটনাগুলো তারা ঘটিয়ে থাকে। এই জন্য এই সমস্ত বাচ্চাদেরকে আমাদেরকে বুঝতে হবে যে তারা আত্মমগ্ন শিশু, তাদেরকে অন্য বাচ্চাদের মতো তাদের সাথে আচরণ করা যাবে না।
এই মোটামুটি এইগুলো তাদের কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো আমাদেরকে জানা জরুরি। স্যার একটা প্রশ্ন করতে চাই এখানে যে স্যার আমরা একেবারে নবজাত শিশুদের ক্ষেত্রে বা আরেকটু যখন যারা 2 বছর বা 3 বছর বয়স হয় এদের ক্ষেত্রে স্যার আমরা কিভাবে বুঝতে পারবো যে সে অটিজমে আক্রান্ত? না, এটি তো অটিজমের যে এটাকে বলা হয় নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, আবার আবার কখনো কখনো বলা হয় ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। অর্থাৎ বাচ্চার যে বিকাশমূলক যে কাল যেটাকে 18 বছরের নিচে, এই একদম 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত এটা হলো ডেভেলপমেন্টাল পিরিয়ড বলা হয়। সবকিছু 18 বছর বয়সের মধ্যে সবকিছু কিন্তু বিকাশ লাভ করে। কিন্তু এই বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রথম 2 বছরে সেটা কিন্তু কিছুটা লক্ষণ বোঝা যায়। কেমন ভাবে বোঝা যায়? যে আপনি বাচ্চাকে তো সব বাবা-মা ডাকে, আদর করে, তারপরে তার সেন্সেশন, তার পারসেপশন গুলোকে কিন্তু আমরা ইয়ে করি, পরীক্ষা করে দেখি। আমরা বুঝতে পারি যে ডাক দিলাম বা আব্বু বললাম বা আম্মু বললাম তখন কিন্তু সে রেসপন্স করার কথা, এগুলো করে না। কিন্তু দেখা যায় যে অনেক সময় ডিলে যে সমস্ত বাচ্চারা দেরিতে বিকাশ লাভ করে সেটা একটা বিষয়, কিন্তু দেখা যায় এদের 4 বছর বয়সে এটা স্পষ্টভাবে ধরা পড়ে যে এই বাচ্চার মধ্যে অটিজমের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আগেই বললাম খুবই আত্মমগ্ন থাকে। তাহলে বিষয়টা পরিষ্কার যে 4 বছরের মধ্যে 2 বছর থেকে এদের লক্ষণগুলো আমাদের আমরা বুঝতে পারি। তারপরে 4 বছরে তাদের যে অটিজমের যে সকল বৈশিষ্ট্য সেগুলো কিন্তু স্পষ্ট করে জানা যায়। এবং এর কিছু সাইকোমেট্রিক টুলস আছে বা কিছু স্কেল আছে, যে স্কেলের সাহায্যে ডাক্তাররা যারা আছেন তারা কিন্তু এগুলো করে, যারা নিউরো ডেভেলপমেন্টাল যারা পেডিয়াট্রিস্ট যারা আছেন তারা কিন্তু এগুলো করেন এবং দেখেন তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। এটি 4 বছর বয়সের মধ্যে মোটামুটি পরিষ্কার হওয়া যায়। স্যার এক্ষেত্রে স্যার আমরা আসলে কি কারণে এই অটিজম মানে এর পেছনের মূল কারণটা কি স্যার যদি একটু বলতেন? মানে অটিজম কিভাবে হয়ে থাকে একটা শিশুর মধ্যে বা নবজাত শিশুর যখন সে আচ্ছা, মাতৃগর্ভে থাকে স্যার, তখন স্যার এই অটিজমের কারণটা কি হতে পারে বা জন্মের পর কি কারণে সে অটিজমে আক্রান্ত হতে পারে স্যার একটু যদি বলতেন? অটিজমের কারণ সম্পর্কে এখনো কিন্তু স্পষ্ট করে আমিও বলতে পারবো না, কেউ বলতে পারে না। তবে সম্ভাব্য কারণগুলো যেগুলো যেগুলো সম্পর্কে বলা হয়ে থাকে যে এখানে যদি জিনগত কোনো ত্রুটি থাকে, যেমন ডাউন সিনড্রোম, এক্স ফ্রাজাইল ক্রোমোজোম সিনড্রোম, তারপরে প্রাদের উইলি সিনড্রোম, এগুলো সবই কিন্তু জেনেটিক্যাল জিনগত সমস্যা। এই জিনগত সমস্যার কারণে তখন দেখা যায় তাদের যে স্বাভাবিক যে বিকাশ থাকে, মস্তিষ্কের যে স্বাভাবিক বিকাশ, সেই বিকাশটি কিন্তু ঠিক মতো হয় না। ফলশ্রুতিতে আমাদের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স কিন্তু মানুষের কমিউনিকেশন, সামাজিকতা, লেখাপড়ার দক্ষতা, বুদ্ধিগত দক্ষতা, এগুলো কিন্তু আমাদের মধ্যে থাকে। কিন্তু দেখা যায় তাদের যে সমস্ত 4টা লোব আছে, এই 4টা লোবের বিকাশ কিন্তু পুরাপুরি হয় না। অর্থাৎ দেখা যায় এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের যে কমিউনিকেশন ডিসঅর্ডার, এদেরকে এই অটিজমে বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদেরকে কিন্তু কমিউনিকেশন ডিসঅর্ডার বলা হয়ে থাকে। এই সংক্রান্ত বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি ডিপার্টমেন্ট আছে। সেখানেও কিন্তু ওই যে তারা কিন্তু এগুলো বাচ্চা নিয়ে কিন্তু তারা গবেষণা কার্যাবলী এগুলো করে। আপনার আমার মস্তিষ্কের মধ্যে আমাদের দেখা যায় যে আপনি বলছেন, আমি উত্তর দিচ্ছি, তারপরে একজন আমাকে ডাক দিচ্ছে, আমি ফিরে তাকাচ্ছি, কিন্তু দেখা যায় যে এটা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক অবস্থায় আছে বিধায় আমরা এটা সম্ভব। কিন্তু ওই সকল বাচ্চার ক্ষেত্রে এটি কিন্তু স্বাভাবিকভাবে বিকাশ লাভ করে না। এই জন্য এটাকে বলা হয় যে আমরা 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 ধরে নিই বা গবেষকরা মনে করেন যে এটি মানুষের জৈবিক কারণটাই বেশি গুরুত্বপূর্ণ। এবং মাতৃগর্ভে বাচ্চা যখন মাতৃগর্ভে থাকেন তখন মা যদি পড়ে যায়, কোথাও ধাক্কা খায়, বা মায়ের যদি কোনো রকমের দেখা যায় ভিটামিনের ঘাটতি দেখা দেয়, বা অন্য কোনো সমস্যা যেমন কোনো ভাইরাসের সংক্রমণ হয়, তখন দেখা যায় যে বাচ্চার মস্তিষ্কের যে স্বাভাবিক বিকাশটা, সেই বিকাশটা ঠিক মতো হয় না। ফলশ্রুতিতে তাদের মধ্যে এটা এটা সমস্যা হতে পারে। আরেকটি হলো যে আমরা যখন বলি যে বাচ্চা যখন, একটা হলো প্রিনেটাল, আর একটা হচ্ছে পেরিনেটাল, আর একটা হচ্ছে পোস্টনেটাল। প্রি, পেরি অ্যান্ড পোস্টনেটাল। দেখা যায় যে
বাচ্চা যখন ডেলিভারি হয় তখন দেখা যায় যে আমাদের অনেক সময় ভুল হয়, বিভিন্ন সময় ভুল ভ্রান্তি ঘটতেই পারে। তখন দেখা যায় যে মস্তিষ্কে ওই সময় আম্বিলিকাল কর্ডটা কাটার সময় বা বাঁধার সময় যে সময়টি থাকে, সেই সময়ের মধ্যে যদি তার মস্তিষ্কের দেখা যায় যে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, তখন কিন্তু বাচ্চার যে মস্তিষ্কের যে বিকাশ সেটি কিন্তু স্বাভাবিক হয় না। আরেকটা হলো যে পোস্ট ন্যাটাল পিরিয়ড যেটাকে বলা হয়, যে জন্মের পরে, এই পোস্ট ন্যাটাল পিরিয়ডে কিন্তু দেখা যায় যে বাচ্চাদের যদি আঘাত পায়, খাট থেকে পড়ে যায় বা কোথাও আছে কারোর কাছ থেকে পড়ে গেল, তখন যদি মস্তিষ্কে আঘাত লাগে, তাহলে মস্তিষ্কের এই সেরিব্রাল কর্টেক্সের ওই সমস্ত জায়গায় যদি আঘাত পায়, তাহলে বাচ্চা পরবর্তীতে কিন্তু শেষ তার স্বাভাবিকতা, যে আচরণের যে স্বাভাবিকতা, সেটি কিন্তু তার বিকাশ লাভ করবে না। এই কারণে এটাকে একটা কারণের মধ্যে আমরা রেখে দিই। আরেকটি হলো, যারা দেখা যায় যে সমস্ত বাচ্চাদের পরিবেশগত উপাদান, যে সমস্ত বাচ্চারা বেশ টক্সিক যে সমস্ত ওই পদার্থ আছে, সেগুলো যদি তাদের মস্তিষ্কে ঢুকে যায় কোনোভাবেই, সেটা নাক মুখ দিয়ে ঢুকে যায়, তাহলে দেখা যায় সেক্ষেত্রে মস্তিষ্কের বিকাশও স্বাভাবিকভাবে হয় না। সেখানে কিছু পয়জনস জমা হয়। এই পয়জনসের কারণে তখন একটা সমস্যা হয়। এই সমস্যার কারণে তার মানসিক বিকাশটা কিন্তু এই যে মানে মস্তিষ্কের যে বিকাশ, সেটি স্বাভাবিক হয় না। ফলশ্রুতিতে সেখান থেকে হতে পারে। তবে আমি সবসময় বলি যে অটিজমের কিন্তু এখনো সুনির্দিষ্ট স্পেসিফিক কারণ এখনো কিন্তু শনাক্তকরণ সম্ভব হয় নাই, গবেষণা চলছে। এগুলো হলো মোটামুটি এই অটিজমের সাথে সংশ্লিষ্ট কিছু কারণ আমি উল্লেখ করলাম। স্যার এখানে স্যার একটা প্রশ্ন চলে আসে, যেটা স্যার আমরা লক্ষণগুলো জানলাম অটিজমের। স্যার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে গ্রামের মানুষের মধ্যে বেশ কিছু কুসংস্কার কাজ করে। অনেকে মনে করেন যে এটা বাবা-মায়ের পাপের ফল, কিংবা তারা শিশুদেরকে বলে থাকেন যে ও পাগল হয়ে গেছে, বা অনেক সময় বলে জিনের আছর হয়েছে এই বাচ্চাটির। স্যার এই বিষয়গুলো স্যার আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো একটা মধ্যযুগীয় একটা মানে ধারণা ছিল যে মানুষ এই ধরনের করতো, এবং বাংলাদেশে করে, এখনো করে। কিন্তু মানুষ হয় কি, আমি একটা কথা বলি, আমরা যে মানুষ, আমরা একে অপরকে দোষারোপ করে আমাদের ব্যক্তিত্বের আমাদের কাজে, আমাদের কর্মে একটা গতিশীলতা নিয়ে আসি। আমরা আমাদের মস্তিষ্কে একটা নিজেকে বুঝাই যে এটা আমার ওয়াইফের কারণে হয়েছে, ওয়াইফকে দোষারোপ করে আমি একটু শান্তিতে থাকতে চাই। বিষয়টা এরকম সাইকোলজিক্যাল আসলে। এজন্য একে অপরকে দোষারোপ করে। এই সমস্ত বিষয়গুলো অযৌক্তিক এবং টোটালি একদম ভ্রান্ত ধারণা। এটা মস্তিষ্কের মধ্যে, মানুষের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা, এটি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের দেখা যায় যে শুধু অশিক্ষিত না, আমি দেখেছি শিক্ষিত মানুষের মধ্যেও এই ধ্যান ধারণাগুলো আছে। এবং শিক্ষিত যে সমস্ত পিতামাতার এই সমস্ত বাচ্চা হয়েছে, তাদের দেখা যায় কখনো ওয়াইফ, কখনো স্বামী, অথবা কখনো স্ত্রী বলে যে আমরা কবিরাজের কাছে যাই, হুজুরের কাছে যাই, এই পানি পড়া, এটা সেটা করে আসে। একদম পুরা মধ্যযুগে যে বর্বরতা ছিল সেটা। এবং দেখা যায় মস্তিষ্কের কোথাও যদি একটা, আমরা আগে দেখেছি যে মস্তিষ্কের কোথাও একটা দেখা যায় যে অনেক সময় আমরা করি কি, দেখেছি যে বিভিন্ন ছবিতে দেখা যায় যে মস্তিষ্কের কোনো একটা জায়গায় ওই ইয়ে করা হয়, ক্ষত করা হয়। ক্ষত করে দিয়ে ওই জায়গাটা মনে হয় যে এখানে যদি ঠিক করে দিই তাহলে এটা ওজা, মানে কি বলে, সরি ওজা তো নাই, যে যারা বিভিন্ন রকমের এই যে কবিরাজ আছে, তারা এগুলো কবিরাজ। ট্রিটমেন্ট গুলো করে। ফলে এটি একদম একদম ভ্রান্ত ধারণা। এবং এটি যেটা করে একদম অমানবিক একটা বিষয়। এই সমস্ত কনসেপ্ট গুলো এখন বাংলাদেশে আগে, বাংলাদেশে বর্তমান সময় কিন্তু কম, ৮০-র দশকে, ৭০, ৯০-এর দশকে কিন্তু এগুলো ছিল। এখন এটা নাই। আস্তে আস্তে এই আপনাদের মতো বা আমাদের মতো মানুষ যারা আছে, তারা বিভিন্ন সময়ে এই ব্যাপারে আমাদের যে অ্যাওয়ারনেসটা ডেভেলপ হলো, এই অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের ফলে কিন্তু সমাজ অনেক সচেতন হচ্ছে। বাবা মা বুঝতে পারতেছে এগুলো কিন্তু আসলে ওই কোনো পাপের ফল না, বা হাবা গোবা বা লুলা এরকম শব্দগুলো বলে, এগুলো আসলে না। এটা এখন একটা মোটামুটি ভালো পর্যায়ে এসেছে। এবং বাংলাদেশ গভর্নমেন্টের, আপনারা জানেন, এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, উনি কিন্তু এই কাজটা
কাজ করেন। সুতরাং এগুলো কাজ করার ফলে ওনার সরকারের একটা বেশ কন্ট্রিবিউশন আছে, তারা এই কাজগুলো করেন বিধায় এখন মানুষ সবাই কিন্তু মোটামুটি এই ব্যাপারে একটু সচেতন। আগের এই ধারণাটা আসলে এখন সত্য নয়, এখন মানুষ অনেকটা সচেতন অটিজম বিষয়ে। স্যার সরকারের প্রসঙ্গ যেহেতু আসলো, স্যার এখানে একটা প্রশ্ন করতে চাই যে স্যার সরকারের এই ক্ষেত্রে কি করণীয় আছে? আর স্যার আপনি যেহেতু বলছিলেন স্যার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। তো স্যার এই ক্ষেত্রে সরকার আসলে এই সচেতনতা কিভাবে বাড়াতে পারে মানুষের মধ্যে বা নতুন কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? না, না, চিকিৎসা নেই কথাটা না বলি নাই, বলছি সুনির্দিষ্ট কারণ নাই। সুনির্দিষ্ট কারণ এখনো ইনভেস্টিগেট করা যায়নি। স্পেসিফিক যে এই রকমের ক্রোমোজোমের কারণে এটা হয়, বলা হয় যে ট্রাইসোমি 21 এই অটিজমের দেখা যায় যে একটি জায়গায় এক্সেস ক্রোমোজোম থাকে বিধায় এটা হয়। চিকিৎসা আছে, চিকিৎসা আছে। চিকিৎসা কথাটা বলে আমি সরকারের বিষয়টা বলি। চিকিৎসার ক্ষেত্রে প্রথম যে কাজটা আমরা করি সেটা হলো সাইকো এডুকেশন। সাইকো এডুকেশন মানে হলো যে এই যে অটিজম, এই অটিজম বিষয় যেটা যেটা আজকের টাইটেল অটিজম নিয়ে যা জানা জরুরি, অর্থাৎ এটি হলো সাইকো এডুকেশনের একটা টপিক। অর্থাৎ অটিজম সম্পর্কে তাকে পিতামাতাকে, তাকে তো দেওয়া যায় না, পিতামাতাকে একটা ভালো ধারণা দিতে হবে যে বিশ্বে কত পার্সেন্ট অটিজমে আক্রান্ত, তার মধ্যে ছেলে কতজন, মেয়ে কতজন, তারপরে আপনার এর অবস্থাটা কি, ওই ছেলেকে অ্যাসেস করে বা ওই মেয়েকে যারা অটিজমে আক্রান্ত তাকে অ্যাসেস করে জানাতে হবে যে আপনার বাচ্চার অবস্থা এই অবস্থায় আছে। যেমন আমরা বলি সিভিয়ার আছে, সিভিয়ার আছে, মডারেট আছে, এরকম মাইল্ড আছে, এরকম আমরা একটা লেভেলে ভাগ করি। ভাগ করে সেই গার্জিয়ানকে জানানো হয় এবং তার বর্তমান অবস্থা এইটা, এটা অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা করে থাকি। অ্যাসেসমেন্টের মাধ্যমে করে থাকে শুধু আমরা না, এরা হলো মেন্টাল হেলথ প্রফেশনাল যারা আছে, এর মধ্যে সাইকিয়াট্রিস্ট আছেন। সাইকিয়াট্রিস্ট কারা? যারা ডক্টর। তারপরে আমরা সাইকোলজিস্ট, তারপরে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারপরে এডুকেশনাল সাইকোলজিস্ট, সবাই পেডিয়াট্রিস্ট যারা আছেন তারা সবাই সবাই কিন্তু এই কাজগুলো করে। অ্যাসেসমেন্ট হয় এখানে মাল্টি ডিসিপ্লিনারি গ্রুপের দ্বারা একটা অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে অনেকগুলা টেস্ট করা হয়, তার নিউরোলজিক্যাল, তারপরে তার তার কানের, তার দেখায় সমস্যা আছে কিনা, হিয়ারিং সমস্যা আছে কিনা। যেমন এই যে ডাক দিলাম কেন কথা শোনে না বাচ্চা, তখন কানের ডাক্তারের কাছে দেখা, ইএনটি ডাক্তারের কাছে দেখাতে হয়। তারপরে দেখা যায় নিউরোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা সেটা দেখানো হয়। দেখানোর পরে তারা যখন শনাক্ত করে এটা অটিজমে আক্রান্ত, তখন করে কি সাইকোলজিস্টের কাছে পাঠায়, সাইকোথেরাপির জন্য তারা পাঠায়। তখন দেখা যায় যে আমাদের কাছে যখন বাচ্চারা আসে তখন আমরা একটা ওই যারা অটিজমে আক্রান্ত সেই সমস্ত ছেলে মেয়েদেরকে কিন্তু আসলে খুব বেশি চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যায়। তখন আমরা করি কি, পিতা মাতার সাথে বসে পিতা মাতাকে আমরা বিষয়গুলো, তাকে এক নলেজ দেওয়া হয় কিভাবে এই বাচ্চা হ্যান্ডেল করবে, এই বাচ্চার বর্তমান অবস্থা এইটা, এই বাচ্চা এই কাজগুলো করতে পারবে। মাঝখান দিয়ে বলি অটিজমের বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের কিছু কোমরবিডিটি সমস্যা আছে, কোমরবিড বলি আমরা, অর্থাৎ সংশ্লিষ্ট অন্যান্য আর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে কিনা বা নিউরোলজিক্যাল প্রবলেম আছে কিনা। যেমন সে বুদ্ধি প্রতিবন্ধী কিনা, বুদ্ধি প্রতিবন্ধী যদি হয় সেই সমস্ত বাচ্চাদের কিন্তু সামনে আগানো অনেক কঠিন হয়ে যায়। কারণ অনেক অটিস্টিক যারা যে সমস্ত বাচ্চারা আছে তারা কিন্তু বেশ ব্রিলিয়ান্ট হয়, চুপচাপ থাকে, কমিউনিকেশন ডিসঅর্ডার থাকে, তারা কিন্তু অন্যের সাথে যোগাযোগ করতে পারে না, বাট যে কোনো ম্যাথস করা অন্য সাবজেক্টগুলো সে ভালো মতো কমপ্লিট করতে পারে। তার মধ্যে ফোবিয়া কাজ করে, বাট সে কিন্তু ভালো ছাত্র এবং দেখা যায় ভালো পারফর্মার। কিন্তু এই সমস্ত বাচ্চার ক্ষেত্রে আমাদের কিছু সাজেশন থাকে, আমরা সেই অনুযায়ী কাজ করি এবং ভালো একটা ট্রিটমেন্ট এগুলো আছে। তাদের স্ট্রাকচার্ড ওয়েতে তাদের এই শিক্ষকদেরকে সেভাবে বোঝানো হয় যে এই বাচ্চা এরকম, এই বাচ্চার ক্ষেত্রে আপনি লেখাপড়া করানোর ক্ষেত্রে এগুলো করবেন, অথবা তাদের জন্য বিশেষ কোনো স্কুল থাকলে সেখানেও করানো হয়, প্যারেন্টসদের করানো হয়, সাইকোলজিস্টরা, তারপরে আপনার নিউরোলজিস্ট, তারপরে আপনার সাইকিয়াট্রিস্ট, সবাই মিলে কিন্তু একটা কম্বাইন্ড ট্রিটমেন্টটা দেওয়া হয়। দিলে কিন্তু তারা ভালো থাকে। যদি বাচ্চা মাইল্ড মডারেট গ্রুপের হয়,
এবং সিভিয়ার যেটা অটিজম বলা হয়, অটিজমটা কিন্তু খারাপ। আপনার অ্যাসপারজার সিনড্রোম, তারপরে আরো সিনড্রোম আছে এরকম, আমরা এই জন্য সংক্ষেপে এটা সংক্ষেপে বলা হয় এএসডি, অর্থাৎ স্পেকট্রাম যে শব্দটি এখানে আছে, স্পেকট্রাম মানেই হলো তার মাত্রাটা কতটুকু, অটিজমের মাত্রাটা কতটুকু, সেটি কিন্তু আমরা পরিমাপ করি। আমরা একা নয়, আমি বারবার বলছি, সবাই মিলে পরিমাপ করা হয়। যদি পরিমাপ করে দেখা হয় যে বাচ্চা একটু খারাপের দিকে অবস্থান করে, সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটু ভিন্ন হয়। মাইল্ড লেভেলের হলে সেক্ষেত্রে আরো সহজ করা হয়। তবে এদের যেহেতু নার্ভের সমস্যা, ক্রোমোজোমের সমস্যা, সেক্ষেত্রে আমরা করি কি, এটাকে একটি ভালো পর্যায়ে রাখার চেষ্টা করি। কারণ এটা কোনো অপারেশন করা যায় না বা অন্য কিছু করে এটা সংশোধন করা যায় না, বিধায় তার কিছু চ্যালেঞ্জিং বিহেভিয়ার থাকে বা ডেইলি অ্যাক্টিভিটিস গুলোকে ভালো করানোর জন্য আমরা সাইকোলজিস্টরা বা সাইকোথেরাপিস্টরা আমরা কাজ করে তার দৈনন্দিন জীবনের যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো ভালো করার আমরা চেষ্টা করে থাকি। এখন যদি আমি বলি, আপনার সরকারের দ্বিতীয় প্রশ্ন ছিল সরকারের একটা ভূমিকা থাকা অত্যন্ত জরুরি। বর্তমান সরকারের কিন্তু একটা ব্যাপক ভূমিকা আছে এই বিষয়ে। বিশেষ করে আমি একদম জোর গলায় বলতে চাই, কারণ সরকারের আমাদের এনডিডি একটা সেন্টার চালু করছে, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের, যেটা এনডিডি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সেখানে কিন্তু ব্যাপক কাজ হয়। এবং বর্তমান সরকারের সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ হোসেন পুতুল, উনি কিন্তু এই কাজগুলো করে এবং বিশ্বে সে কিন্তু তার একটা বড় ধরনের অবদান আছে এই বাচ্চাগুলোকে হ্যান্ডেল করার ক্ষেত্রে বা ম্যানেজ করার ক্ষেত্রে। আমি তারপরেও বলবো, এই যে বাচ্চা একটা হয়, এই বাচ্চা, আপনি একটু আগেই বলেছিলেন, আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এই বাচ্চা হওয়া মানে এক ধরনের অভিশাপ, এক ধরনের সামাজিক কলঙ্ক, এবং বাবা মার সাইকোলজিক্যাল অবস্থা এত খারাপ হয়ে যায়, সে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। এক সময় তাকে কাউন্সিলিং করতে হয়, তাদেরকেই কাউন্সিলিং করতে হয়, এবং সত্য কথা, কাউন্সিলিং তাদেরকেই করতে হবে। আমি মনে করি এবং সবসময় বলি যে সরকারকে এখানে অবশ্যই এগিয়ে আসতে হবে, সোশ্যাল সাপোর্ট দিতে হবে। কিভাবে সাপোর্ট দিবে, এবং এই সমস্ত মানে যারা আছে, যারা প্যারেন্টস আছে, বা তার আর একটা ভাই আছে, তার আর একটা বোন আছে, তাদেরকে সরকার কিন্তু একটা বিশেষভাবে নজর দিতে পারে। নজর কোথায় দিতে পারে, যদি সে যোগ্য হয়, বাবা মাকে একটা ভালো এস্টাবলিশড বা সিকিউরড জব যদি সরকার ব্যবস্থা করে দেয়, তাহলে কিন্তু সরকার এখানে কিন্তু ভালো একটা পদক্ষেপ নিছে বলে আমি মনে করতে পারি। দেখেন, আমার যদি এমন একটা বেবি এরকম থাকে, আল্লাহ না করুক, সেই বাচ্চা আমি টেক কেয়ার করব, আমি আবার প্রাইভেট কোম্পানিতে গার্মেন্টসে চাকরি করব। আমি কোনো চাকরিটাকে ফাঁকিবাজি চাকরি সেটা বলছি না, যে চাকরি করব যেখানে আমাকে প্রচুর সময় দিতে হবে, প্রচুর করতে হবে, জবাবদিহিতা এত বেশি যে ঘন্টার পর ঘন্টা আমি একটা মালিকের অধীনে কাজ করে আমাকে করে আমার কোনো অটোনমি থাকবে না। তাহলে সরকার যদি মনে করে যে এই এই বাচ্চা কিন্তু বাংলাদেশে খুবই কম, সংখ্যা কিন্তু খুবই কম, সেক্ষেত্রে কিন্তু আমি সরকারের কাছে সরকারের সুদৃষ্টি কামনা করছি যে এই সমস্ত প্যারেন্টসদের সাইকোলজিক্যাল হেলথকে ভালো রাখার জন্য ওই প্যারেন্টসদের মধ্যে যোগ্য পিতামাতার মধ্য থেকে যদি সম্ভব তাদেরকে ভালোভাবে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সে ব্যাপারে যদি সুদৃষ্টি দেয়, তাহলে কিন্তু ভালো হবে। সেটা চাকরি প্রদানের মাধ্যমে, আমি সবসময় বলি, তার যোগ্যতা বিচারে যোগ্যতা অনুযায়ী একটা সরকারি চাকরি দেওয়া যেতে পারে, অথবা একটা আবাসন ব্যবস্থা করা যেতে পারে, অথবা তার এই যে যদি খুব ধনী ভালো পরিবারে হয়, তার যে সামাজিক যে কলঙ্ক দেয়, সমাজের অন্যান্য বাচ্চারা যে বিভিন্ন খারাপ চোখে দেখে, এটা থেকে যাতে একটা এই ধরনের ডিস্টার্ব বা এই ধরনের কোনো কিছু না করে, সেটি কিন্তু সরকার বা অন্যান্য সচেতন ব্যক্তি যারা আছে তাদের একটা দায়িত্বের মধ্যেই পড়ে। জি স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ আরেকটা প্রশ্ন করতে চাই স্যার, এই ক্ষেত্রে আসলে বাবা মায়ের করণীয় কি থাকতে পারে? আর স্যার, আপনি যেহেতু বলছেন স্যার তারা
চিকিৎসার মাধ্যমে বা প্রশিক্ষণের মাধ্যমে ধীরে, ধীরে স্বাভাবিক অবস্থায় কিছুটা ফিরতে পারে। তো স্যার পুরোপুরি স্বাভাবিক জীবনে কি তারা ফিরতে পারবে কিনা বা এরকম কোনো সুযোগ রয়েছে কিনা অটিজমে আক্রান্ত শিশুদের জন্য? আর স্যার এক্ষেত্রে তাদের বাবা-মায়ের করণীয় কি থাকতে পারে? আমি বললাম যে যদি যে সমস্ত বাচ্চারা অনেক একটু বেশি মাত্রায় যারা থাকে সে সমস্ত বাচ্চাদেরকে পুরাপুরি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এরকম রেকর্ড এখনো মানে আমাদের কাছে নাই। তাদের মধ্যে কিছু ভালো কিছু ল্যাকিংস থাকবে। যেমন তার ওই মানে ওই যে উপযোজনমূলক আচরণ, বুদ্ধিগত যে সমস্ত কার্যাবলী করা, এগুলো অনেক সমস্যা তার মধ্যে থাকবে। তবে সেই সমস্যাগুলো আমরা দেখেছি। দেখেন আপনারা যদি সত্যিকারে আপনি যদি নিজেও যদি দেওয়ান জামিনুর রহমান আপনি যদি নিজেও যদি একটু দৃষ্টিপাত করেন দেখবেন আপনার গ্রামে বা আপনি যে মহল্লায় থাকেন কিছু মানুষ কিন্তু ছোট বাচ্চারা কিন্তু দেখবেন ছোটবেলায় একটু কিন্তু বোকা থাকে বা একটু আমি সরি বোকা শব্দ বলবো না এমনি একটু কম বুঝে বা একটু মনে হয় দেখবেন বড় হলে ধীরে 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 সে কিন্তু একটা ভালো অবস্থায় চলে আসে। এটি কেন আসে? এটি আসে হলো তার লেভেলটা ছিল একটু অত সিভিয়ার ছিল না, অত সিভিয়ার ছিল না। কিছু সিনড্রোম তার মধ্যে ছিল, বাট সেগুলো সে আস্তে 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 কাভার দিছে। অর্থাৎ তার বুদ্ধিগত যে 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 এরিয়াটা মস্তিষ্কের আছে সেটি কিন্তু মোটামুটি ভালো ছিল। হয়তো এই তার কথা বলা, তার অ্যাফাজিয়া হতো, মানে ব্যাবলিং হতো, এরকম কিছু সমস্যা থাকতো। সেগুলো কিন্তু আস্তে আস্তে তার কিন্তু কাভারে যায়। যারা বেশি সমস্যায় থাকে তাদের কিন্তু সবসময় একজন কেয়ার গিভার প্রয়োজন হবে এবং তাকে কিন্তু সর্বক্ষণিক সাহায্য সহযোগিতা করার জন্য তার পাশে লোক থাকা বাঞ্ছনীয়। তা না হলে সে দেখা যায় একটা দুর্ঘটনার সম্মুখীন হবে। এই জন্য আমি মনে করি যে যে বাচ্চাদের প্রথমেই হলো শনাক্তকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে অ্যাসেসমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই শনাক্তকরণ এবং অ্যাসেসমেন্টের মধ্য দিয়েই আমরা কিন্তু তার লেভেলটা জানতে পারবো এবং সেই লেভেল অনুযায়ী আমরা যারা মেন্টাল মানসিক স্বাস্থ্য পেশাজীবী আছে তারা কিন্তু একটা গাইডলাইন তাদেরকে দিয়ে দিব এই বাচ্চার এই বয়স পর্যন্ত বা তার তার জীবনের সকল এই মানে একদম টোটাল বয়স পর্যন্ত একদম শেষ দিন পর্যন্ত তার পাশে লোক থাকা লাগবে কি লাগবে না। এটি কিন্তু আমরা যারা মানসিক স্বাস্থ্য পেশাজীবী ওই যে টিম সেই টিম একত্রে মিলে কিন্তু এই সাজেশনটা আমরা দিব। এখন আগে আমরা এখন এই মিডিয়াতে বা এরকম কখনো বলতে পারি না যে বাচ্চারা একদম পুরোপুরি ভালো হবে না, এটি কিন্তু আমাদের এখানে বলা ঠিক হবে না। আমি মনে করি বাচ্চাটা অ্যাসেসমেন্টের মাধ্যমে যদি দেখি যে বাচ্চাগুলো এই অবস্থায় সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি। তবে পুরোপুরি এদের সকল কিছু একদম পুরো মানে কিউর করা যেটাকে বলা হয় যে একদম মানে স্বাভাবিক করা এটি একটু টাফ হয়ে যায়। এদের এক্সট্রা কেয়ার নিতে হয়। পিতা মাতা আপনি বলেছিলেন যে পিতা মাতার ভূমিকাটা করণীয় কি? পিতা মাতা হলো বেস্ট বেস্ট মানে তারাও তাদেরকে তারাই কিন্তু সবচেয়ে বেশি ফিল করে এবং আমরা যারা এই মানসিক স্বাস্থ্য পেশাজীবী যারা আছি বা যারা সাইকিয়াট্রিস্ট আছেন, পেডিয়াট্রিস্ট যারা আছেন তারা কিন্তু সবাই সাজেস্ট করে সাজেশন অনুযায়ী। কারণ ডাক্তার সাইকোলজিস্ট সবাই তো আর একজন গার্জিয়ানের বাসায় গিয়ে তো আর এরকম সার্ভিস দেওয়া অনেক কঠিন। সেই ক্ষেত্রে দেখা যায় যে উইকলি হোক অথবা মান্থলি হোক তখন একটা প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী তাদেরকে বলে এবং গার্জিয়ানরা মোটামুটি সে ব্যাপারে বেশ সচেতন হলে দেখা যায় সেই বাচ্চার পক্ষে এটি তাদের দৈনন্দিন জীবনের যে অ্যাক্টিভিটিস গুলো এটি কিন্তু করা সহজ হয়। আমি সর্বশেষ একটা কথা বলি যে বাচ্চাদের যে বাচ্চাদের যে ডেইলি অ্যাক্টিভিটিস এর কিছু আমাদের টেকনিক এখানে কিন্তু আমি একটা বই প্রকাশ করেছি, বইয়েও উল্লেখ করেছি, বাজারে আরো অনেক ভালো ভালো রাইটাররা বই লিখেছেন সেখানেও প্রকাশ করেছেন যে তাদের যে গোসল করা, খাওয়া, এই সমস্ত দৈনন্দিন জীবনের যে কার্যাবলী এই কার্যাবলীগুলোকে সম্পন্ন করার ক্ষেত্রে আমরা কিছু আর্ট থেরাপি মানে চিত্র এঁকে কিন্তু কিছু থেরাপি দেওয়া হয়। অর্থাৎ গোসল কিভাবে করবে সেটি বাচ্চার
যে ঘরে অবস্থান করে সেখানে দেয়ালে যদি কিছু ছবি টাঙিয়ে রাখা হয় এবং বাচ্চাকে নিয়ে যখন মা থাকবেন বা বাবা থাকবেন গোসলের আগে বা প্রায় প্রতিটা দিন একটু একটু করে ছবিগুলো দেখাবে এবং বলবে যে বাবা দেখছো এই ছবিটা দেখো, এখানে প্রথমে এইভাবে গোসল করতে যেতে, একটা বাচ্চা দেখো কিভাবে গোসল করতে যাচ্ছে। এগুলো যদি তাকে দেখানো হয়, সঙ্গে সঙ্গে বলা হয়, তাহলে কিছুটা হলে সে শিখবে। আরো আছে অন্যান্য অনেক, যেমন মিউজিক থেরাপি, তারপরে ড্যান্স থেরাপি, এগুলো কিন্তু থেরাপির মধ্য দিয়ে তাদের তাদের কিন্তু অ্যাক্টিভ রাখা হয়। এবং অনেকগুলা নতুন নতুন টেকনিক আছে, এই টেকনিকের মধ্য দিয়ে কিন্তু বাচ্চাদের পুরাপুরি স্বাভাবিক না করা গেলেও তাদের কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব হয়। এটি আমাদেরকে অনেক জানতে হবে, অনেক অনেক গবেষণা করতে হবে, যারা গবেষক আছে গবেষণা করতে হবে, যারা পিতা মাতা আছে এগুলো জানতে হবে। এর কিছু প্রিভেন্টিভ মেজার্স আছে, সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু সম্ভব। শুধু বাবা মা নয়, সমাজ, পাড়া প্রতিবেশী, সরকার, সচেতন ব্যক্তি, আপনারা, আমরা, সংবাদকর্মী, সবাই সর্বাত্মক সহযোগিতা করব, এরকম একটা প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে। ধন্যবাদ। স্যার, আমাদের হাতে সময় একেবারে শেষ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের কিছু সময় ধার দেওয়ার জন্য। এবং স্যার, আমরা আশা করছি ভবিষ্যতে আবারও আপনার সাথে দেখা হবে অন্য কোনো আয়োজনে। স্যার, ভালো থাকবেন। আর স্যার, দর্শকদের জন্য যদি স্যার কিছু বলার থাকে আপনার। দর্শকদের জন্য আমি যেটা বলতে চাই যে আপনারা এই 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 সমস্ত নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে যারা পড়ে, এক নম্বর হলো যে অটিজম একটা সমস্যা, বুদ্ধি প্রতিবন্ধী একটা সমস্যা, এবং দেখা যায় অতিরিক্ত রাগী, বদমেজাজি, অমনোযোগী এবং পিছিয়ে পড়া শিশুদের, এই সমস্ত বিষয়ে আপনারা একটা প্রাথমিক নলেজ দিবেন। বাজারে অনেক ভালো মানের বই পাওয়া যায় এবং বিভিন্ন সোর্স থেকে দেখা যায় ভালো মানের বই পাওয়া যায়। এবং আরেকটি কথা সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে এদের যে সমস্ত গার্জিয়ান থাকবে, আল্লাহ না করুক আপনার আমার ঘরেতে এই বাচ্চা আসতে পারে, আমি মনে করি যে যাদেরই এই বাচ্চা হবে কখনোই কোনোদিন খারাপ চোখে বা খারাপ ভাবে কোনো রকমের মন্তব্য করবেন না। এদেরকে প্রয়োজনে এই সমস্ত বাবা মাকে স্যালুট জানাবেন যে হ্যাঁ, এই সন্তান নিয়েও সে তার কর্ম করে যাচ্ছে, সে বেঁচে আছে, এই জন্য তাকে পারলে সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সহযোগিতা করতে না পারলেও যাতে কোনো রকম তিরস্কার করবেন না, এই অনুরোধটুকু আপনাদের প্রতি রাখবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।